আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন নিউজ হাবের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু। এবার জানিয়ে দেব ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প। জানিয়ে দেব ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ, যে ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন শুধু সামরিক লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতি নিয়ন্ত্রণের এক নতুন কৌশলগত যুদ্ধে রূপ নিচ্ছে। এই প্রেক্ষাপটে ইরান সম্প্রতি তাদের দাবির তালিকায় একটি গুরুত্বপূর্ণ নতুন শর্ত যোগ করেছে, আর সেটি হল হরমুজ প্রণালীতে নিজেদের সার্বভৌমত্বের স্বীকৃতি। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে এটি কেবল একটি জলপথ নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহের কেন্দ্রবিন্দু। এই বাস্তবতাকে কাজে লাগিয়ে ইরান এখন এটিকে সবচেয়ে শক্তিশালী কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছে। ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনেকটাই ব্যাহত হয়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে এবং বহু দেশ বিকল্প জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। দীর্ঘদিন ধরেই ইরান হুমকি দিয়ে আসছিল যে কোনো আগ্রাসন হলে তারা এই প্রণালী বন্ধ করে দেবে, তবে বাস্তবে এত দ্রুত এবং কার্যকরভাবে এই হুমকিকে বাস্তবতায় রূপ দেওয়া সম্ভব হবে তা অনেকেই ধারণা করেনি। এই পরিস্থিতিতে তেহরানের কৌশল আরও আগ্রাসী হয়েছে। তারা এখন শুধু প্রণালীর নিয়ন্ত্রণই নয়, বরং এটিকে একটি বড় অর্থনৈতিক উৎসে পরিণত করার পরিকল্পনাও করছে। বিভিন্ন সূত্রে জানা গেছে ইরান এমন একটি টোল ব্যবস্থা চালু করার কথা ভাবছে, যার মাধ্যমে এই জলপথ ব্যবহারকারী দেশ ও জাহাজ থেকে ফি আদায় করা হবে। বিশ্লেষকদের মতে এটি ইরানের জন্য তুলনামূলক কম খরচে বৈশ্বিক অর্থনীতিকে চাপে রাখার একটি কার্যকর পদ্ধতি। ব্লুমবার্গ ইকোনমিক্সের বিশ্লেষক দিনা এসফানদিয়ারি উল্লেখ করেছেন, ইরান হয়তো আগে ধারণাও করেনি যে এত সহজ উপায়ে তারা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলতে পারবে। এখন তারা এই সক্ষমতাকে দীর্ঘমেয়াদে ব্যবহার করতে চায়। তবে এই উদ্যোগ আন্তর্জাতিক আইনের সঙ্গে সাংঘর্ষিক। জাতিসংঘ এর সমুদ্র আইন অনুযায়ী কোনো আন্তর্জাতিক প্রণালীতে এককভাবে টোল আরোপের অধিকার কোনো রাষ্ট্রের নেই। মার্কিন নৌবাহিনীর আইন বিশেষজ্ঞ জেমস ক্রাস্কাও বলেছেন, হরমুজ প্রণালীতে টোল আরোপ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে মার্কো রুবিও ইতোমধ্যেই সতর্ক করে বলেছেন, যুদ্ধ-পরবর্তী সময়ে ইরান যদি টোল ব্যবস্থা চালু করে তাহলে তা হবে বৈশ্বিক অর্থনীতির জন্য বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য। অর্থনৈতিক দিক থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যদি প্রতি ট্যাঙ্কার থেকে গড়ে $20 লাখ ফি আদায় করা হয়, তাহলে মাসিক আয় দাঁড়াতে পারে $60 থেকে $80 কোটি বেশি। এই পরিমাণ আয় সুয়েজ খালের আয়ের কাছাকাছি। কিছু প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে যে ইতোমধ্যে নির্দিষ্ট করিডোর ব্যবহার করে কিছু জাহাজ চলাচল করছে এবং নিরাপত্তার বিনিময়ে অর্থ প্রদানও করা হতে পারে, যদিও প্রকাশ্যে কোনো দেশ বা কোম্পানি এ ধরনের অর্থ প্রদানের কথা স্বীকার করেনি। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, বরং এটি বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদি দ্রুত কূটনৈতিক সমাধান না আসে, তাহলে এই সংকট আরও গভীর হয়ে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এক ভিন্নধর্মী বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাত, সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক অনিশ্চয়তার মাঝেও তিনি ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সমঝোতার সম্ভাবনা এখনও জোরালোভাবে টিকে আছে। গত রোববার 29 মার্চ এয়ারফোর্স ওয়ানে জার্নালিস্টদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি এবং পরোক্ষ 2 ধরনের যোগাযোগই চলছে।
তার ভাষায় বর্তমান ইরানি নেতৃত্ব যথেষ্ট যুক্তিবাদী এবং আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে, যদিও তিনি সতর্ক করে দেন এখনই কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে। অতিরিক্ত সেনা মোতায়েন এবং প্রতিরক্ষা প্রস্তুতি বাড়ানোর মাধ্যমে ওয়াশিংটন স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। অন্যদিকে তেহরানও সমানভাবে কঠোর অবস্থানে রয়েছে। ইরানি নেতৃত্ব ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে তারা কোনো ধরনের অপমান বা চাপ মেনে নেবে না। সম্প্রতি ইরানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন তার পুত্র মোজতবা খামেনি। এই পরিবর্তনকে অনেক বিশ্লেষক একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। ট্রাম্পও এই প্রসঙ্গে বলেন, শীর্ষ পর্যায়ের নেতৃত্বে পরিবর্তনের ফলে ইরানের শাসন ব্যবস্থায় নতুন বাস্তবতা তৈরি হয়েছে, যা আলোচনার সুযোগ তৈরি করতে পারে। তবে পরিস্থিতি এতটা সহজ নয়। এই সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, 1 মাস ধরে চলা এই সংঘাত বন্ধ করতে ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে সম্ভাব্য মার্কিন ইরান আলোচনা আয়োজনের চেষ্টা চলছে, যা পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোববার আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে যুদ্ধ দ্রুত শেষ করার উপায় এবং সম্ভাব্য কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদের এই আলোচনায় অংশগ্রহণের নিশ্চয়তা দেয়নি। ফলে পুরো বিষয়টি এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। বিশ্লেষকদের মতে এই সংকটের সবচেয়ে বড় জটিলতা হল বহুমুখী স্বার্থের সংঘর্ষ। একদিকে যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনার মাধ্যমে সমাধানের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলের অবস্থান এই প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক কৌশলগত লক্ষ্য এই শান্তি প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে আছে। কূটনৈতিক তৎপরতা বাড়লেও সামরিক উত্তেজনা এখনও কমেনি। তবে ট্রাম্পের চুক্তি সম্ভব এমন মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আশার সঞ্চার করেছে। এখন দেখার বিষয়, এই আলোচনা বাস্তবে কোনো সমাধানের পথে এগোয় নাকি আবারও উত্তেজনার নতুন মাত্রা পায়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে। সোমবার 30 মার্চ ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে হিজবুল্লাহর যোদ্ধারা রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যূহ ভেঙে দেওয়ার চেষ্টা করে। হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পয়েন্টে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। বিশেষ করে হাইফার দক্ষিণে অবস্থিত ইসরায়েলের শক্তিশালী মিশমার আল কার্মেল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে ভোর 4:30টার দিকে একটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা এই দফার অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। দক্ষিণ লেবাননের আল আদাইশা শহরের খানুক এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের উপর সকাল 8:15 এবং 8:20 পরপর 2টি শক্তিশালী রকেট হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর দাবি অনুযায়ী এই হামলায় ইসরায়েলি বাহিনীর বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর আগে সকাল 6টার দিকে আভিবিম বসতিতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেও রকেট বর্ষণ করা হয়। হিজবুল্লাহর এই সাঁড়াশি আক্রমণ উত্তর ইসরায়েলের বসতিগুলোতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকতে বাধ্য করেছে। অভিযানের অংশ হিসেবে সকাল 6:30টায় কিরিয়াত শমোনা এবং সকাল 6:40 আল মালিকিয়া এলাকায় ইসরায়েলি সেনা ও তাদের সামরিক যানবাহনের ওপর রকেট হামলা চালানো হয়। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে এবং লেবাননের সীমান্ত রক্ষা করতে তারা এই অপারেশনগুলো পরিচালনা করছে। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের চলমান বৃহত্তর যুদ্ধের অংশ হিসেবে লেবানন সীমান্ত এখন অন্যতম উত্তপ্ত ফ্রন্টে পরিণত হয়েছে। হিজবুল্লাহর এই ধারাবাহিক রকেট হামলা ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে এবং উত্তর ইসরায়েলের অনেক এলাকা এখন কার্যত জনশূন্য হয়ে পড়েছে।
সার্বিকভাবে হিজবুল্লার এই তড়িৎ ও সুসংগঠিত হামলাগুলো নির্দেশ করে গোষ্ঠীটি তাদের সামরিক সক্ষমতা পূর্ণ মাত্রায় ব্যবহার করছে, বিশেষ করে হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরের নিকটবর্তী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা ইসরায়েলের জন্য একটি বড় সামরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের ফলে ইসরায়েলি ও লেবানন সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণ আরও তীব্রতর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পাল্টা কোনো বড় পদক্ষেপ নেয় কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর পর্যবেক্ষণ চলছে। ইরান ইসরায়েল যুদ্ধে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দীর্ঘ প্রতীক্ষিত সরাসরি অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি কেবল ইসরায়েল অভিমুখে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোন ছুঁড়েই ক্ষান্ত হবে না, কি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দাব প্রণালী বন্ধ করে দেবে, তার ওপরই নির্ভর করছে বিশ্ব অর্থনীতির ভাগ্য। যদি ইরান হরমুজ প্রণালী এবং হুথিরা লোহিত সাগরের প্রবেশপথ বন্ধ করে দেয়, তবে বিশ্ব বাণিজ্যে বিপর্যয় নেমে আসবে। 2014 সাল থেকে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করা শিয়া মতাদর্শী হুথিরা ইসরায়েল বিদ্বেষী হিসেবে পরিচিত হলেও এতকাল তারা ইরানের হয়ে সরাসরি যুদ্ধে নামেনি। গত বছরের অগাস্টে ইসরায়েলি গোয়েন্দা হামলায় তাদের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হলেও গোষ্ঠীটি তাদের সাংগঠনিক শক্তি ধরে রাখতে সক্ষম হয়েছে। ওমানের মধ্যস্থতায় 2025 সালের মে মাস থেকে মার্কিন জাহাজে হামলা বন্ধ রাখার একটি যুদ্ধবিরতি চললেও ইসরায়েলের ক্ষেত্রে হুথিরা কখনোই সেই নমনীয়তা দেখায়নি। এখন ইরান ইসরায়েল যুদ্ধ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে তারা সরাসরি ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা শুরু করেছে। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ফারিয়া আল মুসলিম সতর্ক করেছেন যে লোহিত সাগরে হুথিদের অব্যাহত আক্রমণের ফলে জাহাজ চলাচলের খরচ এবং তেলের দাম আকাশচুম্বী হবে, যা এমনিতেই ভঙ্গুর বিশ্ব অর্থনীতিকে আরও চাপে ফেলবে। বর্তমান পরিস্থিতিতে বড় জাহাজ কোম্পানিগুলো লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্যে স্থবিরতা তৈরি করছে। হুথিদের এই পদক্ষেপকে আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে সক্রিয় করার ইরানি কৌশলের অংশ হিসেবেই দেখা হচ্ছে। তবে হুথিদের এই যুদ্ধযাত্রার পেছনে কিছু অভ্যন্তরীণ ও আঞ্চলিক সমীকরণও কাজ করছে। একদিকে তারা সৌদি আরবের কাছ থেকে আর্থিক সুবিধার প্রত্যাশা করছে, অন্যদিকে ইয়েমেনের অভ্যন্তরে নিজেদের অবস্থান সুসংহত রাখতে চায়। সৌদি আরব বর্তমানে ইয়েমেনের দক্ষিণ অংশের নিয়ন্ত্রণ ও শান্তি বজায় রাখতে হুথিদের সঙ্গে পর্দার আড়ালে সমঝোতা করতে আগ্রহী হতে পারে। তবে শেষ পর্যন্ত হুথিদের প্রকৃত শক্তি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ায় নয়, বরং সমুদ্রপথ অবরুদ্ধ করার ক্ষমতার মধ্যেই নিহিত। জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এই উত্তেজনা ইয়েমেনকে একটি আঞ্চলিক যুদ্ধের অতল গহ্বরে টেনে নেওয়ার হুমকি দিচ্ছে। এর ফলে 1 দশকের বেশি সময় ধরে গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া কেবল দীর্ঘায়িতই হবে না, বরং সাধারণ মানুষের দুর্ভোগ এবং অর্থনৈতিক সংকট চরম সীমায় পৌঁছাবে।